নমস্কার, আমার নাম সুদীপেন্দু দত্ত। আজকের আমার এই বক্তব্যের শুরুতেই আমি আমরা মনবাসীকে থ্যাংক ইউ জানাতে চাই যে এই প্ল্যাটফর্মে আমাকে আজকে তারা বলার সুযোগ করে দিয়েছেন। এবং কালকে বিশ্ব প্রতিবন্ধী দিবস, তো সেই উপলক্ষে তার প্রাক্কালে আমাকে যে বলার সুযোগটা করে দেওয়া হয়েছে, আমি যে বিষয়টা নিয়ে বলবো যে প্রতিবন্ধীদের প্রতি যে সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে যে কথা বলবো, এবং সেইটা সম্পর্কে আপনারা যে আমার কথাটা শুনতে সেই সুযোগটা যে আমি পেয়েছি তার জন্য অনেক ধন্যবাদ। তো প্রথমেই আমার পরিচয়টা একটু বলে দিই। আমার নাম সুদীপেন্দু দত্ত। আমি একজন বিশেষভাবে সক্ষম মানুষ। তো আমার জীবনের ক্ষেত্রে আমি এইটা বলতে পারি যে প্রতিবন্ধকতা কখনোই আমার জীবনে কোনোদিনই বাধা হিসাবে এসে দাঁড়ায়নি। তো সেই সম্পর্কে কিছুটা বলতে গেলে প্রথমে আমার সম্পর্কে আপনাদেরকে একটু ছোট্ট করে বলি যে আমি একজন সেরিব্রাল পলসি আক্রান্ত, বলবো না, সেরিব্রাল পলসি দ্বারা আক্রান্ত মানুষ। আক্রান্ত কথাটা যদিও শুনতে খুবই খারাপ লাগে, কারণ আমি এখনও মনে করি যে প্রতিবন্ধকতা একটি পরিস্থিতি, একটি দুর্ঘটনা। এটাকে কখনোই আমরা বলবো না, এটাকে কখনো কোনো অসুখ বলবো না, এটা একটা পরিস্থিতি আমি বলতে পারি। তো এক্ষেত্রে আমি বলবো যে সেরিব্রাল পলসিটা কী সেই সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করে নিই। সেরিব্রাল পলসি হলো যখন কোনো শিশু জন্মের পূর্বে, জন্মের সময় বা জন্মের পরে তার ব্রেনে কোনো রকম আঘাত লাগে, বা ধরুন গর্ভাবস্থায় কোনো মায়ের আঘাত লাগলো, বা জন্মের সময় যদি বাচ্চার অক্সিজেনের অভাব হয়, অথবা যেটা সব থেকে বড়, যে জন্মের পর বাচ্চার যদি জন্ডিস, ফ্যারেনজাইটিস প্রভৃতি অসুখ হয়, সেক্ষেত্রে ব্রেনের কোনো অংশে আঘাত লাগার পরে, আমরা যেহেতু জানি যে ব্রেন দ্বারা আমাদের সমস্ত শরীর পরিচালিত হয়, তো ব্রেনের যে অংশটিতে আঘাত লাগে সেই অংশটি ঠিক মতো করে কাজ করতে পারে না, মানে সেখানকার কর্মক্ষমতাটা বাধাপ্রাপ্ত হয়, এবং কোনো শিশু সেরিব্রাল পলসি দ্বারা আক্রান্ত হতে পারে। এবং সেই সিভিয়ারিটিটা কতটা, সেটা মানে সেরিব্রাল পলসির সিভিয়ারিটি কতটা সেটা নির্ভর করে যে শিশুটির ব্রেনের কোন অংশটিতে আঘাত লাগছে এবং সেটা কতটা পরিমাণে লাগছে। কেউ হয়তো এক্ষেত্রে হাঁটতে পারেন, কাউকে হয়তো ক্র্যাচের সাহায্যে হাঁটতে হয়, কেউ হয়তো আবার হুইল চেয়ার ইউজ করেন, কারো আবার হয়তো মাল্টিপল ডিসেবিলিটি দেখা যায়, যেমন ধরুন শ্রবণ ক্ষমতার সমস্যা, দেখার ক্ষেত্রে সমস্যা, আবার হয়তো চলাফেরার ক্ষেত্রেও সমস্যা হতে পারে। তো ব্রেনের মোদ্দা কথা হচ্ছে ব্রেনের যে অংশটা আঘাত লাগছে সে সেই অংশটার উপর ডিপেন্ড করে কোন জায়গাটা আঘাত লাগছে, এবং সেই অংশটি যে কাজটি করে সেখানে যেটা যখন বাধাপ্রাপ্ত হয় সেক্ষেত্রেই সেরিব্রাল পলসি হতে পারে। তো আমি সেরিব্রাল পলসি আক্রান্ত হওয়ার পর আমি নিজের একটু অভিজ্ঞতাটা বলি। আমার যখন 1 বছর 1.5 মাস বয়স, তখন পিজিতে আমাকে যখন দেখা হয়, যখন চাইল্ড স্পেশালিস্ট আমায় দেখেন এবং তারা রেকগনাইজ করেন বা ডায়াগনোসিস করেন যে আমার সেরিব্রাল পলসি হয়েছে, এবং তারা আমাকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পলসি, যেটা বর্তমানে মেরিন কলেজের উল্টো দিকে তারাতলায় অবস্থিত, তারাতলা পুলিশ স্টেশনের ঠিক পরে, তো এই আইআইএসসিপিতে নিয়ে যান। এবং তখন দেখা যায় যে আমি উঠতে পারতাম না, আমার ঘাড় শক্ত ছিল না, আমার মুখ দিয়ে কন্টিনিউয়াস লালা পড়তো। তো সেইখানে যাওয়ার পর সেখানে আমার ট্রেনিং শুরু হয়। আমার বিভিন্ন রকম ট্রেনিংয়ের মাধ্যমে দেখানো হয় যে কিভাবে কি করা যেতে পারে। আমি পড়াশোনা শিখি, যেহেতু আমার সেই ক্ষমতাটি ছিল, আমাকে পড়াশোনা শেখানো হয়। এবং আমাদের ইনস্টিটিউটে যেটা হয় যে যে বাচ্চার যেরকম জিনিস করতে পারে সেই অনুযায়ী তাকে সেই সুযোগটা করে দেওয়া হয়। তো আর তারপর আমি পড়াশোনা করার পর ওখান থেকে মাধ্যমিক পাস করি, এবং পরবর্তীকালে ওখান থেকে আমি কম্পিউটার বিভিন্ন কোর্স করি আর কি, বিভিন্ন সার্টিফিকেট কোর্স করি।
এবং তারপর কি হয়, তারপর আমি উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন করার পর আমি সোশিওলজি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করি নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় থেকে। করার পর আমি বিভিন্ন সেক্টরসে চাকরি পাই। আমার প্রথম চাকরি শুরু হয় টিসিএসে। তো টিসিএসে আমি একটা ট্রেনার রিটেনার হিসেবে আমার চাকরি জীবন শুরু করি এবং পরবর্তীকালে বিভিন্ন কর্পোরেট সেক্টরসে কাজ করি। এবং তারপর শিশু সেবায় বলি একটি এনজিওতে আমি কিছুদিন, আমি প্রায় 4 বছর অ্যাডমিন অফিসার কাম টিচার হিসেবে কাজ করি এবং বর্তমানে আমি আমার প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পলসিতে অ্যাজ এ কম্পিউটার ট্রেনার এবং অ্যাডভোকেসি ট্রেনার হিসেবে কাজ করছি। সুতরাং আমি শুধু আমার এই কথাটা এই কারণেই বললাম যে প্রতিবন্ধকতা কিন্তু আমার জীবনে কোনো ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এবং সেক্ষেত্রে আমার বলাটা খুব দরকার, এবং যে সাপোর্টটা এই ক্ষেত্রে খুব প্রয়োজন হয় সেটা হচ্ছে পরিবার এবং বিশেষ করে মা বাবা আত্মীয় পরিজনের সাপোর্ট। এই সাপোর্টটা কিন্তু খুব দরকার। তারা, আমার ক্ষেত্রে অন্তত আমি বলবো যে তারা আমাকে যথেষ্ট সাহস জুগিয়েছেন এবং আমাকে কোনোভাবেই আলাদা বলে মনে করেননি। আমাকে সেই গুরুত্বটা দেওয়া হয়েছে এবং তারপর দেখা গেছে যে আমি জানি না কতটা পেরেছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এবং এখনও করে চলেছি নিজেকে প্রমাণ করার। তো 3 ডিসেম্বর এবার মূল যেটা আমার কথা, যে বিশ্ব প্রতিবন্ধী দিবস, সেই দিন আমরা চাই, আমি একটা কথাই বলবো যে বিশ্ব প্রতিবন্ধী দিবস কিন্তু এটা প্রতীকী দিন হিসাবে নয়, প্রতিবন্ধীদের অধিকার নিয়ে আমরা সেদিন অনেক কথা বলি। কিন্তু আমি চাই যে এই যে বিশ্ব প্রতিবন্ধী দিবস তো শুধু একটা দিনের উদযাপন নয়, সারা বছর ধরে যেন এই কাজটা চলতে থাকে। মানে প্রতিবন্ধীদের উন্নয়ন এবং তাদের রিহ্যাবিলিটেশনের কাজটা যেন কন্টিনিউ, তাদের এডুকেশন এবং রিহ্যাবিলিটেশন এবং রাইটস। আমাদের আইআইসিপিতে একটি অ্যাডভোকেসি গ্রুপ রয়েছেন অঙ্কুর বলে, সে অ্যাডভোকেসি গ্রুপ প্রতিবন্ধীদের অধিকার নিয়ে, আমরা আরও অনেক যে সংস্থা রয়েছে যারা প্রতিবন্ধীদের অধিকার নিয়ে কাজ করেন তাদের সাথে মিলিতভাবে আমরা কাজ করে চলেছি জনসচেতনতা প্রচার এবং প্রসারের কাজে। কিন্তু এই কাজ করতে গিয়ে এবং আমার বিভিন্ন কম্পিউটার স্টুডেন্টদের পড়াতে গিয়ে এবং ছাত্রদের সাথে মিশে আমার একটা অভিজ্ঞতা খুব মনে হয়েছে যে, বা এই যে অধিকার নিয়ে লড়াই করতে গিয়ে, যে এই যে প্রতিবন্ধীদের অধিকার বলে আলাদা করে আমরা হয়তো বলবো যে আরপিডাব্লিউডি অ্যাক্ট 2016, সেখানে প্রতিবন্ধীদের অধিকার সম্পর্কে বিস্তৃতভাবে বলা রয়েছে যে এইটা হওয়া উচিত, প্রতিবন্ধীরা যাতে শিক্ষার সুযোগ পায়, তারা যাতে নাগরিক সমস্ত সুযোগ সুবিধা পায়, তারা যাতে সুগম ব্যবস্থার মাধ্যমে চলাচল করতে পারে, মানে তারা যাতে সব জায়গায় যেতে পারে, যাতে র্যাম্পের ব্যবস্থা থাকে, যাতে লিফটের ব্যবস্থা থাকে, তাদের যাতে কারোর থেকে আলাদা করে রাখা না হয়। এই কথাটা আমরা সব সময় বলতে থাকি। কিন্তু আমি এইখানে একটা কথা, যেটা আমার ব্যক্তিগত বিশ্বাস বলে আমি মনে করি, যে প্রতিবন্ধীদের অধিকার বলে কিন্তু আলাদা করে কিছু বলা উচিত নয়। এটা মানুষের অধিকার, প্রত্যেকের অধিকার। প্রতিবন্ধকতা কিন্তু কোনো অসুখ নয়, এটা একটা পরিস্থিতি, যে পরিস্থিতির শিকার আমি, আপনি, যে কোনো মানুষ যে কোনো সময় হতে পারে। হ্যাঁ, আমি খুব পরিষ্কারভাবেই বলছি, যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার কারণেই হোক বা যে কোনো পরিস্থিতিতে এই প্রতিবন্ধকতার শিকার হতে পারে। তাই প্রতিবন্ধীদের জন্য যেটা চাই সেটা যে শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য, ওদের জন্য আইন দরকার, ওদের জন্য দরকার। এই ওদের জিনিসটার কিন্তু কোনো ভ্যালু নেই, এটা কিন্তু সমাজের নাগরিক হিসেবে প্রত্যেকের দরকার। আমি এটা খুব পরিষ্কার, আমি এটা নিজের ছোট্টবেলা থেকে বিশ্বাস করে এসেছি যে প্রতিবন্ধী অপ্রতিবন্ধী বলে কিচ্ছু নেই, প্রতিবন্ধীদের অধিকার বলেও কিছু নেই, এটা মানুষের অধিকার, নাগরিকের অধিকার। আমি আপনাদের একটু ক্লিয়ার করে বলি যে আমি কেন এই কথাটা বলছি। আমার এই কথাটা বলার পিছনে একটাই কারণ, যে আমি সবসময় দেখেছি বলা হয় যে র্যাম্পের দরকারটা প্রতিবন্ধীদের জন্য, ওটাতে যাতে ওরা হুইল চেয়ার নিয়ে যেতে পারে, হেঁটে যেতে ওদের যাতে কোনো কষ্ট না হয়, সেই জন্য। আপনারা একটু ভালো করে ভেবে দেখুন যে আজ 40 বছর বয়সের পর
অনেক মানুষই কিন্তু আর্থারাইটিস, হার্টের প্রবলেম, বিভিন্ন কারণে কিন্তু সমস্যায় ভোগেন, এবং তাদেরও আমাদের মতোই হাঁটতে অসুবিধা হয়, মানে সবার অনেকেরই হয়। আমাদের বৃদ্ধ বাবা মাকে যদি দেখেন, অনেকেরই কিন্তু এই সমস্যাটা রয়েছে। সুতরাং লিফট লিফট থাকলে কিন্তু তাদের ক্ষেত্রেও সুবিধা। আমরা যেমন বলি যে বাসের পাটানিগুলো নিচু হলে তো আমাদের উঠতে সুবিধা হয়, সেটা কিন্তু সবার ক্ষেত্রে, ইভেন যদি কোনো প্রেগনেন্ট ওম্যান হয় তার পক্ষেও কিন্তু যদি বাসের পাটানিটা নিচু হয়, যদি লিফট থাকে, যদি র্যাম্প তৈরি হয়, সেটা কিন্তু প্রত্যেকের কাজে লাগে, প্রতিটা মানুষের কাজে লাগে। সুতরাং এটা যে প্রতিবন্ধীদের জন্য বলা হচ্ছে তা কিন্তু নয়, প্রত্যেকের দরকার। এই যে আমি আপনাকে বললাম যে প্রতিবন্ধকতা একটা পরিস্থিতি, যে পরিস্থিতি দ্বারা এফেক্টেড যে কোনো মানুষ যে কোনো সময় হতে পারে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না। ধরুন আপনি বাসে উঠেছেন বাসের কন্ডাক্টর আপনাকে বলছে, দাদা টিকিট, বা দিদি টিকিট। আপনি পকেটে হাতড়াতে গিয়ে দেখলেন যে আপনার পকেটে পার্সটা নেই। সেই মুহূর্তের জন্য এদিকে আপনি তাকে ভাড়া দিতে পারছেন না, ভাড়া দিতে না পারলে আপনাকে বাস থেকে নামিয়েও দিতে পারে সে, মানে কন্ডাক্টর, সেটা তার ক্ষমতা রয়েছে। সেই সময়টুকুনির জন্য কিন্তু আপনি আর্থিকভাবে প্রতিবন্ধী। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন যে পরিস্থিতির শিকার যে কোনো মানুষকে যে কোনো সময় হতে পারে। কোনো মানুষ কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয়, প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকের থেকে হেল্প লাগে, এটা বলতে কোনো কুণ্ঠা নেই। প্রত্যেকটা মানুষের কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে হেল্প লাগে। আমরা যদি স্বয়ং সম্পূর্ণ হয়ে যেতাম তাহলে তো আমাদের কোনো কাজেই কাউকে লাগতো না। তো আমি এই আইনের কথাটা বেশি না গিয়ে আমি তত্ত্ব কথায় যেতে চাই না, আমি একদম আমার ডেলি এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি চাকরি ক্ষেত্রে অনেক সময় আমার ইচ্ছা হয় যে আমি বাসে করে যাই, যদিও আমার ক্র্যাচ আছে বলে অনেক সময় আমাকে দেখলে বাস দাঁড়াতে চায় না। আমি আমার প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, বাস দাঁড়াতে চায় না। এবং আমি লক্ষ্য করে দেখেছি যে যখনই আমি উঠতে যাই, বাসটা হয়তো এসে দাঁড়ালো এবং বাস কন্ডাক্টর আমায় বললেন, কি দাদা কি করছেন, আপনি পরের বাসে আসুন। তারপর সেই বাস চলে যায়, আবার আর একটা বাস আসে, কন্ডাক্টর সেম কথা বলেন যে পরের বাসে আসুন। আমি লক্ষ্য করে দেখেছি এই পরের বাসটা কিন্তু কোনোদিনই আসে না। এবং আমরা আজকে এত দ্রুততার সাথে জীবন কাটাতে চলেছি, আমি অনেক সময় আমি বলছি যে অনেক মানুষ আছেন যারা বলেনও না যে আপনি এটা কি বলছেন, ওনাকে উঠতে দিন না, কোনো অসুবিধা তো নেই, 2 সেকেন্ড তো 4 সেকেন্ড তো বেশি লাগবে। এই 1.5 মিনিট কি আমরা অপরের জন্য দিতে পারি না? আমি শুধু এই কথাটাই আপনাদের বলছি যে এইভাবে জিনিসটা ভেবে দেখতে হবে কিন্তু। আর আরেকটা কথা আমার যেটা সব সময় মনে হয়, আমি সব সময় বলি যে যে আমাদের সবার কিন্তু একটু সহনশীল, একে অপরের প্রতি সহানুভূতি নয় সহমর্মিতা থাকাটা কিন্তু খুব দরকার। সহমর্মিতার কিন্তু অর্থ লাগে না, সহমর্মিতার জন্য এটা অনুভূতি লাগে। প্রতিবন্ধী বা কোনো মানুষেরই সহানুভূতির কিন্তু দরকার নেই, কিন্তু একে অপরের প্রতি যে অনুভূতি, এই অনুভূতিটা জাগ্রত রাখা কিন্তু খুব দরকার। আজকের এই ব্যস্ততার জীবনেও কিন্তু এটা প্রচণ্ড রকমভাবে প্রয়োজনীয়, যেটা আমরা সব সময় মনে করি। যেমন আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি আমার জীবনে, এই ঘটনাগুলো অনেক ক্ষেত্রে ঘটেছে যে এখন কিন্তু পরিস্থিতি অনেক পরিবর্তিত হয়েছে। আগে আমি আমার শৈশবের কথা বলছি, তখন যখন আমি রাস্তায় বেরোতাম তখন অনেকে বলতো, ইস ছেলেটার কি কষ্ট, ইস বাবা মা কেন বাবা মা নিশ্চয়ই কোনো অপরাধ করেছে, সেই অভিশাপে এরকম হয়েছে। এই রকম কথা কিন্তু ছোটোবেলায় আমাকে প্রচুরবার শুনতে হয়েছে। এখন কিন্তু আগের থেকে পরিস্থিতিটা তুলনামূলকভাবে হলেও অনেক পরিবর্তিত হয়েছে। মানুষ, এই যে আমরা সমস্ত গ্রুপ অ্যাক্টিভিস্ট সবাই, আপনারা যারা আমাদের আজকে বলার সুযোগ করে দিয়েছেন, এইভাবে কিন্তু আমরা সচেতনতা বাড়ছে বলেই কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটছে। আর এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন থেকে একটা কথা বলি, প্রতিবন্ধীদের এই দরকার ওই দরকার, র্যাম্প দরকার, সমস্ত কিছু দরকার, কিন্তু সবার আগে বৈষম্যটাকে না মুছে ফেলতে হয় মানুষের মন থেকে।
মানে আমি যেটা বলছি, মানুষের সবার আগে যেটা দরকার, প্রতিবন্ধীদের অপ্রতিবন্ধী প্রত্যেকের মধ্যে একটা সুসম্পর্ক রাখার জন্য আমাদের সবার যেটা আগে করতে হবে না, আমাদের দৃষ্টিভঙ্গিটার পরিবর্তনটা করা খুব দরকার। আমি অনেক সময় দেখেছি যে প্রতিবন্ধীরা, মানে আমরা একটা প্রিডিফাইন কিছু মানুষকে, আমি আমার ছোটোবেলাতে প্রিডিফাইন নোশন যে প্রতিবন্ধী মানেই তার নিশ্চয়ই, সে নিশ্চয়ই কোনো কথা বলতে পারবে না, তার নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। না না, ও তো ও কী বলবে কোনো, মানে আমি যদি আমার ব্যক্তিগত জীবনে এটা কখনোই ফেস করিনি, কারণ আমার পরিবার আমাকে কোনো দিনই সেই সুযোগটা দেয়নি। তারা আমাকে তাদের সব সময় আমার যে গুরুত্বটা আমি সব সময় পেয়েছি। এবং আমি আমার যারা ছাত্র তাদেরকেও সবসময় বলি যে প্রতিবন্ধীদের কিন্তু সমাজের প্রতি শুধু দায়বদ্ধতা রয়েছে, একটা প্রচণ্ড দায়বদ্ধতা রয়েছে। আমরা শুধু পাচ্ছি না বললেই কিন্তু হবে না, আমাদেরও কিন্তু সমাজের প্রতি একজন সাধারণ নাগরিকের যে দায়িত্ব, আমাদেরও কিন্তু সেই ক্ষমতাটা রয়েছে সেই দায়িত্বটা পালন করার, এবং আমরা কিন্তু যথাসাধ্যভাবে সেই দায়িত্বটা পালন করা উচিত। যেমন আমি বলছি, কিছু কিছু ডিসেবিলিটি আছে যেটা কিন্তু চোখে দেখা যায় না, মানে হয়তো কারো হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আছে, বা এখন আমরা যেমন জানি যে আগে ল অনুযায়ী প্রতিবন্ধকতার যে শ্রেণীটা এখন 21টা ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে থ্যালাসেমিয়া পেশেন্ট যেমন রয়েছে, অ্যাসিড ভিকটিমসরা রয়েছেন। সুতরাং পরিধি কিন্তু অনেক বেড়ে গেছে, আইন কিন্তু অনেক হয়েছে, কিন্তু আইন প্রয়োগ করতে গেলে যেটা সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গিটা বদল। আমি বলছি হ্যাঁ প্রতিবন্ধীদের ইনক্লুড করা উচিত, না না ওরাও সমাজের একটা অঙ্গ। এই যে মুখে বলা আর সেটাকে বিশ্বাস করা, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। যেই মুহূর্তে আপনি বিশ্বাস করতে শুরু করবেন তখনই একটা পজিটিভ এনার্জি কাজ করে যে না, তাহলে শুধুমাত্র বিশ্বাস করলে তবেই কিন্তু আমরা করতে পারবো। যেমন আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই, যে আমি যেটা দেখেছি, এবং বিশ্বাস থেকেই জিনিসটা হয়। এবং যত আমরা আমরা প্রতিবন্ধীদের যেটা দরকার সেটা হচ্ছে একটা সুযোগ পেলে তারা কিন্তু সেইটার সদ্ব্যবহার করতে পারবে বলেই আমার বিশ্বাস। কিন্তু তাদের প্রতি সেই বিশ্বাসটা সবাইকে দিতে হবে, তবেই কিন্তু তারা করে অবশ্যই দেখাতে পারবে। যেমন আমি একটা ছোট্ট ঘটনা বলি, আমি আইআইসিপি থেকে 10 পাস করার পর আমি ব্রতচারী বৃদ্ধাশ্রম, আমি নাম করেই বলছি স্কুলটি, সেটি হচ্ছে ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডের গায়ে স্কুলটি। আমি সেখানে ভর্তি হই, যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে আমি 11-12 পড়বো। এবং ওখানে তো শুধুমাত্র প্রতিবন্ধীরা না, নর্মাল ছেলে মেয়েরাও পড়াশোনা করেন, যারা সময় মতো পড়াশোনা করতে পারেননি বা কোনো অসুবিধার জন্য রেগুলার ক্লাস করতে পারেন না। প্লাস ওখানকার নর্মাল, মানে আমি যেই সময় স্কুলটায় যেতাম আর কি সেকেন্ড হাফে, তখন স্কুলের বাচ্চাদেরও ছুটি হতো, মানে যারা নর্মাল স্কুল করে সেই বাচ্চাদেরও ছুটি হতো। তো তাদের সাথেও আমি ঢুকছি, তারা বেরোচ্ছে। তো আমি এরকম একটা জায়গায় যখন প্রথম দিন গেলাম, যে আমি বাবাকে নিয়ে যে প্রথম দিন ভর্তি হতে যাব, আমি এখানে দৃষ্টিভঙ্গিটার পরিবর্তনের কথাটা আপনাদের বলবো। যে প্রথম দিন যখন গেলাম তখনকার টিচাররা বললেন, না না সুদীপেন্দু, তুমি মাধ্যমিকে খুব ভালো করেছো আমরা দেখছি, কিন্তু তোমায় এত কষ্ট করে রেগুলার ক্লাস করতে হবে না। তুমি একটা কাজ করো, তুমি 2 মাসে একবার আসবে, আর তোমার যা যা দরকার বই টইগুলো নিয়ে যাবে, এবং পরীক্ষার সময় এসে পরীক্ষা দিয়ে যাবে, অ্যাটেন্ডেন্সের কোনো সমস্যা হবে না। তো আমি সেই সময় হেড স্যার বা বাকি যে স্যারেরা ছিলেন, হেড স্যারের নাম করেই বলছি, অসিত স্যার, আমি ওনাকে বললাম যে স্যার আমি না রেগুলার ক্লাসটা করতে চাই, মানে যে দিন আপনাদের এখানে সপ্তাহে 3 দিন কি 4 দিন যে কদিন ক্লাস হবে, আমি প্রতিটা দিন ক্লাসটায় জয়েন করতে চাই। তো আপনি যদি আপনি আমায় করতে দিন। এবং আমি আপনাদের বলছি, যখন আমি গেছিলাম 4টে সিঁড়ি উঠে যেতে হতো, টিউবওয়েলে টিউবওয়েল ছিল, অনেক কিছু অনেক নানান রকম সমস্যা ছিল, কিন্তু আমি কোনো সমস্যাটাকেই সমস্যা মনে করিনি। কিন্তু হ্যাঁ, ওখানকার টিচারদের আন্তরিক ব্যবহার, ভালো ব্যবহার আমি কিন্তু কখনো ভুলবো না। এবং আমি দেখা যায় যখন আমি পাস আউট হয়ে বেরোচ্ছি ওখানে 2 বছর পড়াশোনা করার পর, এবং আমি ওনাদের প্রত্যেকটা টিচারের কাছে প্রচণ্ড কৃতজ্ঞ। তো যখন বেরোচ্ছি তখন হেড স্যার একদিন আমাকে ডেকে বললেন, ঠিক শেষ হওয়ার বেরিয়ে যখন বেরোবো, তখন উনি আমাকে রুমে ডেকে বললেন, সুদীপেন্দু
তোমার সাথে আমার একটা কথা আছে না, বলুন স্যার। বলে, জানো তো আমি হেড স্যার হয়েও বলছি যে তুমি যদি না আসতে আমি কিন্তু একটা অন্ধকার পথেই এগোতাম। তুমি কিন্তু আমার জীবনে একটা আলোর দিশারি। কারণ তুমি আমাকে দেখিয়ে দিলে যে প্রতিবন্ধীদেরকে যদি সুযোগ দেওয়া যায়, যদি তাদের উপর বিশ্বাস রাখা যায়, তারা কিন্তু কিছু করে দেখাতে পারে। এবং আমি আপনাদের বলছি, তারপর থেকে ওনারা প্রায়, আমার বন্ধুরা তো বটেই, বিভিন্ন জায়গা থেকে প্রায় 25 জন প্রতি বিশেষভাবে সক্ষম মানুষ ওখানে পড়াশোনা করার সুযোগ পেয়েছে, তারা ওখান থেকে পাস করেছে। বর্তমানে তারা সরকারি যে অনুদান পায়, হেড স্যার এবং অন্যান্য স্যারেরা সবাই মিলে ওখানে একটা র্যাম্প, সিমেন্টের র্যাম্প বানানো হয়েছে। এবং ওখানে এখন অ্যাকোয়াগার্ডের জল আছে, সব ঘরে আলো আছে। বিশেষভাবে সক্ষম মানুষরা যাতে বসতে পারেন, তার জন্য বেঞ্চ আর টেবিলের মধ্যে যেমন যে সেখানে কাট করা আছে, যাতে তারা ভিতরে অনায়াসে হুইল চেয়ার নিয়ে ঢুকে যেতে পারে। তো সেই সুযোগটা কিন্তু তারাই করে দিয়েছে। এবং সদিচ্ছা থাকলে পরিবর্তন করাটা কিন্তু সম্ভব। প্রত্যেকটা মানুষ কিন্তু এই পরিবর্তনে অংশীদার হতে পারে। এবং এটা কিন্তু তো ভাবতে হবে যে শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য করা হচ্ছে না, এই কাজটা আমরা সবার জন্য করছি। আর যেটা সব থেকে বড় দরকার, আমরা বিভিন্ন এনজিওসরা যে কাজটা করে আসেন আর কি, সেটা হচ্ছে মা বাবাকে সাপোর্ট দেওয়া। আমি আমার নিজের মা বাবার ক্ষেত্রেও দেখেছি যে প্রথম যখন তারা শোনে যে তাদের বাচ্চা বিশেষভাবে সক্ষম, কিছু সময়ের জন্য তো তারা একটু, হয় না যে, আমার মা বলেছিল যে প্রথমে যখন আমি শুনেছিলাম তখন আমার মনে হলো পায়ের তলা থেকে জমিটা সরে গেল। কিন্তু তারপর যখন আমি দেখলাম যে না, একটা গাইড পেলাম, তখন আমার মনে হলো যে না, এ তো করতে পারবে। তো বাবা মার সাপোর্টটা এবং বাবা মার মনের জোরটা থাকাটা খুব দরকার। যে একটা প্রতিবন্ধী বাচ্চা হয়েছে মানেই তাদেরকে দোষ না দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এবিলিটি রয়েছে, এই বিশ্বাসটা প্রত্যেকের মধ্যে থাকাটা, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু করার ক্ষমতা অলওয়েজ রয়েছে। এবং সেই ক্ষমতাটাকে আমাদের বার করে দেখতে হবে। যেটা নেই সেটা নেই, যেটা আছে, আমরা কিন্তু আমার স্টুডেন্টদেরকে এই কথাটাই বলি যে তোমাদের মধ্যে যে ক্ষমতাটা আছে তোমরা সেইটাকে এক্সেল করো, যেটা নেই সেটা ভুলে যাও। এবং আমি মনে করি, আমি নিজে বিশ্বাস করি, আমি ভগবানেও বিশ্বাস করি, এবং সেক্ষেত্রে আমি মনে করি যে প্রতিবন্ধী হওয়ার জন্য আমার মধ্যে কিন্তু কোনো রিগ্রেট নেই, আফসোস হয় না আমার। আমি সবসময় মনে করি যে ভগবান নিশ্চয়ই মনে করেন যে আমার এই প্রতিবন্ধকতাটাকে নিয়ে এগিয়ে চলার ক্ষমতা রয়েছেন, তাই হয়তো তিনি আমাকে সেই দায়িত্বটা দিয়েছেন, বা আমি এটা পারবো। এই পজিটিভ ভাইবসটা সবাই যদি ক্যারি ফরওয়ার্ড করে যে না, আমরা সবাই এক, কারোর মধ্যে কিছু নেই। যদি দেখেন কোথাও কোনো বাচ্চা প্রতিবন্ধকতার শিকার, তাদেরকে একটা সঠিক দিশা দেখানোটা কিন্তু মানুষ হিসাবে প্রত্যেকের কর্তব্য। আমরাও দেখাই, আপনারাও দেখান। তবেই কিন্তু একটা সুন্দর সমাজ তখনই গড়ে উঠবে যখন মানুষে মানুষে বৈষম্যটা থাকবে না, কোনো রাজনৈতিক রং থাকবে না, মানুষের পাশে মানুষ দাঁড়াবে, মানবিকতার জয় হবে। এটা কিন্তু প্রচণ্ড রকমভাবে দরকার। তবেই কিন্তু একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলবে। আমরা রেগুলার বেসিসে বিভিন্ন স্কুলে যাই, অ্যাওয়ারনেস করি, মেট্রো রেলে যাই, মেট্রো রেলের লোকেদের সাথে আমরা প্রচুর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, বিভিন্ন এনজিওরা নানা রকমভাবে কাজ করেন। এবং আমি আপনাদের বলছি, যেটা আমি সবসময় দেখি, আপনারা বলেন প্রতিবন্ধীদের জন্য তো প্রচুর আইন আছে, আইন থাকলেই হবে না, আইনটাকে ঠিক মতোভাবে প্রয়োগ হচ্ছে কি না সেটা দেখা, এবং যাদের জন্য করা হচ্ছে সেই সুবিধাটা তারা নিতে পারছে কি না সেইটাও কিন্তু ভাবাটা খুব দরকার। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার এই বক্তব্যের প্রেক্ষিতে, যে ধরুন আমি একজনকে ফোন, কেউ আমায় বললো আমাদের বাড়ি বা আমাদের বিল্ডিং একদম ফুললি অ্যাক্সেসেবল, কিন্তু গিয়ে দেখা গেল, বিভিন্ন অফিসে গিয়ে দেখা যায় যে অফিসের ভিতরে লিফট রয়েছে, কিন্তু অফিসে ওঠার আগে 4টে সিঁড়ি রয়েছে। তো যে হুইল চেয়ার চালিয়ে যাচ্ছে ধরুন, বা যার, মানে আমি সব প্রতিবন্ধীদের কথা বলছি, যার যেরকম,
সেই 4টে সিঁড়ি কেন কি করে উঠবে? তো এই 4টে সিঁড়ির সামনে যদি আমরা একটা ছোট্ট র্যাম্পের ব্যবস্থা করে দিই, এখানে একটা হুইল চেয়ার যেতে পারবে, এবং যেটা দিয়ে যাতে ঠিক মতোভাবে র্যাম্পটা বানানো হয়, যে এমন র্যাম্প বানালাম যে খাড়াই, মানে বানাতে হলো তাই বানিয়ে দিলাম, কিন্তু সেটা আদৌ কোনো কাজে লাগবে কিনা সেটাও ভাবাটা উচিত। র্যাম্পটা কিন্তু সবার জন্য, পায়ে ব্যথা, হাঁটতে অসুবিধা, সবার কাজে কিন্তু লাগবে। মানে এটা কিন্তু এই নয় যে শুধুমাত্র প্রতিবন্ধীরা ব্যবহার করবে বা বিশেষভাবে সক্ষম মানুষেরা, এটা কিন্তু সবার কাজে। তো সেইটা যেরকম যে, বা বাথরুমের দরজা বা লিফট বানিয়েছি, আমাদের অ্যাক্সেসেবল প্রচুর লিফট রয়েছে, কিন্তু লিফটের যে দরজাটা খুলে দেখা গেল যে লিফটের দরজাটা এতটাই ছোট যে সেখানে হুইল চেয়ার ঢুকছে না। তো আমি যদি একটা হুইল চেয়ার যদি নাই ঢুকলো, তাহলে লিফটার সেরকমভাবে করে তো লাভ নেই। আপনাদেরকে আইনের হিসাব অনুযায়ী বলি যে মেট্রো রেলে 2টো করে সিট রিজার্ভ থাকে প্রতিবন্ধীদের জন্য বা বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য, কিন্তু সেটা থেকে না, সেখানে পৌঁছতে গেলে তো এতগুলো সিঁড়ি নামতে হয়। বয়স্ক মানুষ বলুন, গর্ভবতী মহিলা বলুন, আমি সবার কথাই বলছি, ইভেন যাদের ধরুন একটু হার্টের প্রবলেম রয়েছে, তারা যদি এই সিঁড়িটা নামতেই না পারে, তাহলে তাদের জন্য 2টো সিট মেট্রোয় রেখে কী লাভ? আমরা দীর্ঘদিন ধরে মেট্রো রেলের সাথে কাজ করেছি, এবং এই সচেতনতার ফলে কিন্তু বর্তমানে নতুন যে স্টেশনগুলো তৈরি হয়েছে সেখানে কিন্তু লিফটের ব্যবস্থা করা হয়েছে। যদিও পুরোনো বিল্ডিংয়ে ওনারা বলেন, সরকারের লোকেরা, যে ওখানে নাকি পুরোনো বিল্ডিং রিকনস্ট্রাক্ট করে লিফট বানানো সম্ভব নয়। তো আশা করি আগামী দিনে হয়তো সেটা কোনোভাবে সম্ভব হবে, সেই আশাটাই রাখছি। মানে কিন্তু এগুলোই সমস্যা। সাপোজ আমি আমার এলাকার কথা বলি, আমি জানি না, মানে আমি অনেকগুলো বেহালা থানার সামনে আপনি যদি দেখেন, যদি আপনারা কেউ এসে থাকেন, দেখবেন যে বেহালা থানার ওখানে সামনে প্রচুর জায়গা আছে, কিন্তু একটা প্রায় 15-16টা সিঁড়ি আপনাকে উঠতে হবে। তো আমি একদিন একটা কমপ্লেন করতে গিয়ে দেখলাম, মানে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, তো ওখানকার যারা ওসি আর কি, সে এসে বললো, দাদা একটা কাজ করুন, আপনি কাউকে পাঠিয়ে দিন, সে আমার হয়ে আপনার হয়ে কমপ্লেনটা করে আসবে, আপনার তো উঠতে কষ্ট হবে। আমি কিন্তু ওখানে কষ্ট করে উঠলাম, কিন্তু এই জিনিসটা যে একটা থানায় কমপ্লেন, সেটা করতেও অন্যের সাহায্য কেন নেবো, যেটা আমি নিজে করতে পারছি। একটা বয়স্ক মানুষ সাপোজ সে রাত বিরেতে কমপ্লেন করতে গেছে, তার পক্ষেও তো ওই সিঁড়িগুলো ওঠা অসুবিধা। কিন্তু যদি আমার স্পেস থাকে, আমি যদি সাইড দিয়ে একটা ছোট্ট র্যাম্প বানিয়ে দিই, তাহলে তো যে কেউ গিয়ে নিজের অধিকার প্রয়োগ করতে পারবে, তাই না? আর সবার আগে যেটা আমি বলি, প্রতিবন্ধীদের ভোট দানের অধিকার। বিগত লাস্ট ইলেকশনে আমি দেখেছি এই ক্ষেত্রে প্রচুর সচেতনতার কাজ করা হয়েছে, প্রচুর প্রচার করা হয়েছে, এবং অনেকেই ভোট দিতে পেরেছে, বা অনেক যারা মানসিক মানে যারা মেন্টালি অসুস্থ, যারা ভিজুয়ালি ইম্পায়ার্ড, প্রত্যেকেই কিন্তু ভোটদানের সুযোগ পেয়েছে। আমি চাই আগামী দিনে যারা মেন্টালি চ্যালেঞ্জ, বা অসুস্থ বলাটা আমার ভুল, যারা মেন্টালি চ্যালেঞ্জ বা যারা ভিজুয়ালি চ্যালেঞ্জ, ফিজিক্যালি চ্যালেঞ্জ, প্রত্যেকেরই কিন্তু ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার কিন্তু অধিকার রয়েছে, এবং সেটা কিন্তু তাদেরকে করতে দেওয়ার সুযোগটা আরও বেশি মাত্রায় হওয়া উচিত। এবং এই ক্ষেত্রে প্রত্যেকটি প্রতিবন্ধী যাতে ভোটার কার্ড হয়। আর যারা ধরুন ভিজুয়ালি চ্যালেঞ্জ, তাদের ক্ষেত্রে যদি ব্রেল পদ্ধতিতে আরও বেশি পরিমাণে বিভিন্ন ধরুন সাইনবোর্ডগুলো যদি ব্রেল পদ্ধতিতে লেখা হয়, তাহলে তাদের পক্ষে সুবিধা হয়। বা যদি স্পিকারে অ্যানাউন্সমেন্ট, যেমন আমাদের প্রতিটা সিগনালে অ্যানাউন্সমেন্ট করা হয়, তাদের ক্ষেত্রে অ্যানাউন্সমেন্টটা যদি করা হয়, তাদের পক্ষে আমার মনে হয় যে তাদের পক্ষে আরও সুবিধা হবে। প্লাস আর একটা জিনিস আমার যেটা খুব ব্যক্তিগত স্তরে মনে হয়েছে, আমি নিজেরও আমার ইচ্ছা আছে আগামী দিনে এইটা নিয়ে আরও কিছু শেখার, যেটা হচ্ছে আমরা তো অনেক কোর্স করি, অনেক কিছু শিখি, কেন আমরা সাইন ল্যাঙ্গুয়েজটা শিখতে পারি না? সত্যি কথা বলছি, যারা ধরুন যাদের শ্রবণ শক্তিতে, বা যারা ভিজুয়ালি, যারা হিয়ারিং চ্যালেঞ্জ আছে, যারা হিয়ারিং
যে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে, যাদের স্পিচ প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে যদি আমরা একটু সাইন ল্যাঙ্গুয়েজটা শিখে নিই অন্যান্য শেখার সাথে সাথে, তাহলে তো তাদের সাথেও আমরা তাদের নিজেদের ভাব আদান প্রদান করতে পারি বলে আমার বিশ্বাস। এবং তাহলেই কিন্তু, এবং আমি চাইবো আমরা বিভিন্ন স্কুলে গিয়ে প্রচার করি, আমরা চাই যে ভবিষ্যৎ প্রজন্ম যেন এই বিষয়ে আরও বেশি সচেতন হয়ে ওঠে, কারণ তাদের হাতে আগামী দিনের দেশ শাসনের ভার আসবে। এবং তারাই যাতে একসাথে মিলে, যাতে যেই ভেদাভেদটা, যেটা ক্রমবর্ধমান পরিস্থিতিতে দিন দিন পরিবর্তন হচ্ছে, মানুষ আরও সচেতন হচ্ছে আর কি, এই সচেতনতাটা যদি আরও বেশি মাত্রায় বেড়ে ওঠে না, তাহলে পৃথিবীটা খুব সুন্দর হয়ে উঠবে, যেখানে আমরা সহানুভূতি নয় অনুভূতির সাথে একে অপরের পাশে দাঁড়াতে পারবো, দলমত নির্বিশেষে। আর শুধুমাত্র একটা প্রতিবন্ধকতাযুক্ত মানুষকে সে সে দৃষ্টির সমস্যাই হোক, কানে শোনা কথা বলার সমস্যাই হোক, বা মানসিক কিছু সমস্যাই তার হোক না কেন, তাদের মধ্যে কিন্তু অনুভূতি সবসময় রয়েছে। তারা কিন্তু মানুষ, আমরা প্রত্যেকে মানুষ, প্রত্যেকের নাগরিক অধিকার কিন্তু সুনিশ্চিত করাটা খুব দরকার। সে তৃতীয় লিঙ্গের মানুষই হোক, অ্যাসিড আক্রান্ত হোক, থ্যালাসেমিয়া পেশেন্ট হোক, প্রত্যেকেরই কিন্তু বাঁচার নিজস্ব অধিকার রয়েছে, এবং তাদেরকে কিন্তু সেই সুযোগটা আমাদের করে দিতে হবে। এবং আমি বিশ্বাস করি তারা যদি সেই প্রপার সুযোগটা পায় না, তারা সেই সুযোগটার সদ্ব্যবহার করবে। এবং আর একটা কথা, আমি অনেকে আছেন যদি কেউ তাদের মধ্যে থাকেন যে প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে যারা কাজ করছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো যে সাধারণ মানুষকে তো আমরা অনেক কিছু বলি, প্রতিবন্ধী মানুষের বাবা মাকে বলবো যে তারা প্লিজ তাদের বাচ্চাদের যে স্কিলসগুলো, তাদের পজিটিভ দিক এবং তাদের উইকনেস, মানে তাদের যে লিমিটেশনস, সেই সম্পর্কেও তাদের একটা স্বচ্ছ ধারণা যেন তাদের মধ্যে দিতে পারে, যে যে ক্ষেত্রে সম্ভব। প্রত্যেকটা মানুষেরই তো স্কিল রয়েছে, কিন্তু সে যেটা পারবে না। যেমন আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, আমি ক্র্যাচের সাহায্যে হাঁটি। আমি যদি এখন মনে করি আমি দৌড়ে গিয়ে বাসে উঠতে কেন পারছি না, সবাই যেমন পারছে কেন পারছি না, বা যারা হুইল চেয়ারে বসে তারা যদি মনে করে যে আমি হুট করে কেন আমাদের বাসে উঠে যেতে পারছি না যেমন হয়, তো সেই জায়গাটা যে যার যে সেইটা কিন্তু তাদেরকে অবগত প্লিজ করানো উচিত যতটা সম্ভব, যে তোমার এই লিমিটেশনসগুলো রয়েছে, কিন্তু তোমার এই গুণগুলো আছে, এগুলোকে এক্সেল করো। আমি এই লিমিটেশনসগুলো সম্পর্কে অবগত করার কথা কেন বলছি বারবার করে, কারণ এটার ক্ষেত্রে আমি স্টুডেন্টদের পড়া থেকে আমি এটা খুব চেষ্টা করি ওদের মধ্যে ওদের লিমিটেশনসগুলোকে বোঝানোর, যাতে পরবর্তীকালে ফ্রাস্ট্রেশন জিনিসটা না আসে, যে না আমি কেন এটা পারছি না, আমি যেটা পারছি না সেটা আমার নেই, কিন্তু যেটা আছে সেটার উপর আমি এক্সেল করে দেখি না আমি সেটাকে কোন লেভেল অবধি নিয়ে যাই। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু আমি আবারও বলছি কিছু গুণ রয়েছে, সেইটাকে আবিষ্কার করে সেটাকে এক্সেল করাটাই কিন্তু আসল অ্যাওয়ারনেস, আসল অ্যাডভোকেসি, এবং অনুভূতির বিকাশ ঘটানো। মানুষের অনুভূতিটা দেখাটা কিন্তু খুব দরকার। আর একটুখানি সময়, একটু ভাবুন যে কিভাবে আমরা সুন্দরভাবে সমাজটাকে গড়ে তুলতে পারি। আর যেটা আমার খুব মনে হয় যে টিচ ওয়ান ইচ ওয়ান, এটা নয় যে আমি 100 জনের একটা গ্যাদারিংয়ের মধ্যিখানে গিয়ে একটা ভাষণ দিয়ে এলাম, ব্যাস একটা 3rd ডিসেম্বর পালন করে দিলাম, ভাবলাম হ্যাঁ ওদের জন্য এটা হওয়া উচিত, এটা হলে ভালো হয়, সেইটা না করে আমার মনে হয় সেইটা করা উচিত যে ঠিক আছে আমি তো শুনলাম, আমি যদি রাস্তায় কোনো প্রতিবন্ধকতাযুক্ত মানুষকে দেখি, আমি যদি তাকে গাইড করতে পারি, বা রাস্তায় যদি দেখি যে তারা কোনো রকম বৈষম্যের, যে কোনো মানুষ, শুধু প্রতিবন্ধী কেন, যে কোনো মানুষ কোনো বৈষম্যের শিকার হচ্ছে, সেক্ষেত্রে আমি যদি আমার মতো করে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, সেটা করলে কিন্তু একটা সুন্দর সমাজ গড়ে উঠতে বেশি কিছু লাগে না। এটার জন্য কিন্তু জাস্ট একটা ছোট্ট চেষ্টা লাগে। আর যেটা সব সময় আমি বারবার করে বলছি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, যে প্রত্যেকটা মানুষ সমান। ইনক্লুশন কথাটা মুখে বললে হবে না, ইনক্লুশন
ভিতর থেকে বিশ্বাস করতে হবে। থিঙ্ক ইনক্লুসিভ টু বি ইনক্লুসিভ। আমি মুখে বললাম যে ইনক্লুশন হলে ভালো হয়, প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতে থাকলে ভালো হয়, এইটা পেলে ভালো হয়, ওটা হলে ভালো হতো। দ্যাটস নট দ্য রাইট ওয়ে। আপনাকে নিজেকে বিশ্বাস করতে হবে। প্রতিবন্ধী মানুষদের কিন্তু অনেক ক্ষমতা রয়েছে, তাদের একটি সংসার পালন করার ক্ষমতা রয়েছে। আমি আমার অনেক টিচারদের দেখেছি যারা সুন্দরভাবে তাদের বিবাহিত জীবন লিড করছেন এবং তাদের সন্তানদের প্রতিপালন করছেন। আবার এমন বাবা মাকে দেখেছি যারা তাদের আর্থিক সঙ্গতি না থাকা সত্ত্বেও তারা তাদের প্রতিবন্ধী শিশুটিকে সমাজের মূল স্রোতে লড়াই করার জন্য যে সাহসটা দরকার, সেই সাহসটা দেওয়ার জন্য সব রকম চেষ্টা করে চলেছে। তো আমি আজকে এই 3 ডিসেম্বরের প্রাককালে শুধু একটা কথাই বলতে চাই যে আসুন না একটা সুন্দর সমাজ গড়ে তুলি, যেখানে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না, নারী পুরুষ জাতি ধর্ম কোনো ভেদাভেদ থাকবে না, কোনো রাজনৈতিক রং থাকবে না। দিব্যাং বলে কোনো শব্দ দিয়ে, কোনো উপাধি দিয়ে হয়তো তাকে তার প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি। আমি কোনো রাজনৈতিক তরজায় যাচ্ছি না, কিন্তু তার থেকেও যেটা বেশি দরকার সেটা হচ্ছে মানুষের প্রতি মানুষের অনুভূতির বিকাশ। যে দেখি না আমি কিভাবে সাহায্য করতে পারি। এবং যারা প্রতিবন্ধকতাযুক্ত মানুষ রয়েছে তাদেরকেও বলছি যে সাধারণ মানুষেরা দুপা এগোলে তোমরাও তার দিকে দুপা বাড়াও। তবেই কিন্তু মানে ইটস নট ওয়ান ওয়ে ট্রাফিক, দুজনকেই এগোতে হবে, তবেই কিন্তু একটা সুন্দর সমাজ আমরা হাতে হাত মিলিয়ে গড়ে তুলতে পারবো বলে আমার বিশ্বাস। তো আমি জানি না এইটুকু সময় আপনাদের কাছে আমি আমার বক্তব্যটা কতটা পরিষ্কার করতে পারলাম। আশা করি আপনাদের আমার কথা ভালো লেগেছে এবং আগামী দিনে আপনারা প্রত্যেকেই এই সচেতনতা প্রসারে আমাদের সঙ্গী হয়ে উঠবেন, মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াবেন। জাতি ধর্ম ভেদাভেদ সমস্ত ভুলে গিয়ে, হিংসা ভুলে গিয়ে আমরা আবার একটা সুন্দর ভারতবর্ষ, সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো। নমস্কার, শুভরাত্রি।